মচমচে পরোটা বা নানের সাথে নিহারি বা পায়া পরিবেশন করেছেন কাউকে আর সেটা সে পছন্দ করেনি, এরকম ঘটনা কিন্তু খুব কম। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার। আজকে শেয়ার করব খুবই ইউনিক একটা পায়ার রেসিপি। আমার চ্যানেলে আমি কয়েকবার পায়ার রেসিপি শেয়ার করেছি, তবে এর চেয়ে মজাদার এবং সহজ রেসিপি আমি এর আগে কখনোই শেয়ার করিনি। আজকে রান্নার জন্য আমি 4টা পা নিয়েছি আর 1 কিলো পরিমাণ গরু মাংস নিয়েছি। পাগুলোকে মাঝারি সাইজ করে একটা প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানির নিচে এই পাগুলো ডুবে থাকে। এখন প্রেশার কুকার বন্ধ করে দিয়ে এটা আমাদের ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তবে এমনভাবে সিদ্ধ করবেন যেন এর গায়ে, মানে পায়ের গায়ে যে মাংসগুলো, সে মাংসগুলো ঠিকঠাক থাকে, এটা যেন খুলে না যায়। এখন একটা ঝাঁঝরার সাহায্যে আমি পাগুলোকে তুলে নিচ্ছি আর পানিগুলোকে আলাদা করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি দেখিয়েছি এবং এত মজাদার হবে আজকের পায়া যে আপনি রান্না করার পরে বুঝতে পারবেন। অন্য একটা চুলায় আমি দেখুন যে একটা হাঁড়ি উঠিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ পায়াটা যখন আমি সিদ্ধ করেছি সেখান থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ অবশ্যই একটু বেশি দিতে হবে যদি আপনি ঝোলটা গাঢ় করতে চান। আর অন্য চুলায় দেখুন যে একটা মশলা ভেজে নিচ্ছি, আর আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 7 থেকে 8টা দিয়েছি ছোটো এলাচ, 4-5টা বড় এলাচ, 3 টুকরা দারচিনি আর একটু জয়তুন এবং জয়ত্রী দিয়ে ভালো মতো ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটা হচ্ছে পায়ার মশলা, অসম্ভব ফ্লেভার নিয়ে আসবে মশলাটা। দেখুন যে অন্য পাশে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 2 টেবিল চামচের চেয়েও একটি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার পরিমাণটা রসুনের চেয়ে একটু বেশি দিতে হবে। আর 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ, মানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তেলের মধ্যে কাঁচা মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এখন এখানে ব্যবহার করছি আমি নিহারি মশলা। আমি আজকে স্বপ্নের নিহারি মশলা ব্যবহার করছি। আপনার পাশে যে কোনো স্বপ্নের শোরুমে এই নিহারি মশলাটা পেয়ে যাবেন। পুরো একটা প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পায়ার টেস্টটা অসম্ভব মজাদার হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার এভাবে রান্না করবেন। একটু বেশি ঝালের জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আরও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি নিজের টেস্ট অনুযায়ী। লবণ এবং ঝাল সবসময় বলি যে নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন দেখুন যে সমস্ত মশলা একসঙ্গে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দেওয়ার পরে এই পানি দিয়ে মশলাটাকে উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত আমাদের ভালো মতো কষাতে হবে। মশলা কষানোটা অবশ্যই ভালো মতো হতে হবে, কারণ মশলা যদি ভালো মতো কষানো না হয় তরকারি কিন্তু খেতে একদম ভালো লাগবে না। মশলা কষানোর পরে মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মাংস দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট ধরে মাংসটাকে ভালো মতো কষাবো। অবশ্যই মাথায় রাখবেন যে নিচে যেন লেগে না যায়। দেখুন মাংসটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই যে সিদ্ধ করে রাখা পাগুলো ছিল, সেই পাগুলো দেওয়ার পরে এটাকে আমাদের ভালো মতো কষাতে হবে। একটা কথা মাথায় রাখবেন যে কষানোর সময় একটু ঢেকে ঢেকে তারপরে কষাবেন, তাহলে দেখবেন যে কষানোটাও যেমন হবে তেমনি কিন্তু এটা সিদ্ধও হবে। আর মাথায় এটাও রাখতে হবে যেন নিচে লেগে না যায়। যে কোনো তরকারি যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। কষানোর এক পর্যায়ে দেখুন যে আমি কিছুটা সেই ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা একবারে দেওয়া যাবে না, তাহলে মশলার যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যাবে। ধাপে ধাপে মশলা দিয়ে আমাদেরকে কষাতে হবে। আমি একটু ভালো মতো কষাবো, আর কষানোর সময় যদি দেখেন যে পানি শুকিয়ে যাচ্ছে তাহলে একটু করে পানি দিয়ে দিয়ে আপনাদেরকে ভালো মতো এটাকে কষাতে হবে। যখন দেখবেন যে এর মধ্যে থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর নিচে কোনো পানি অবশিষ্ট নেই, তখন এখানে দিয়ে দিতে হবে সেই ঝোলটা, যেই ঝোলটা আমরা পায়া সিদ্ধ করে
রেখেছিলাম। আর ঝোলটা দেওয়ার পরে যদি দেখেন যে পর্যাপ্ত পরিমাণে ঝোল নেই, তাহলে এখানে আরও একটু পানি দেবেন, কারণ এই পানিটা দিয়ে এই মাংসটা পাটা ভালো মতো সিদ্ধ হবে এবং পায়ার যে ঝোলটা সেই ঝোলটা থাকবে। আমি দেখুন যে আরও একটু পানি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাঝারি লো আঁচে আমি এটাকে ঢেকে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ভালো মতো সিদ্ধ হয়। তবে মাঝে মাঝে এটাকে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। আর ঢাকনা দিয়ে অবশ্যই রাখতে হবে, কারণ ঢাকনা না দিলে রান্না হতে কিন্তু অনেকটা দেরি হয়। যারা নতুন রাঁধুনি তারা অনেক কিছুই জানেন না, তাই আমি সবার জন্য পুরো রেসিপির খুঁটিনাটি সব কিছুই শেয়ার করি। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আর এই অবস্থায় দেখে নিতে হবে আমাদের সমস্ত কিছু মানে মাংস পায়া সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কিনা। পাশের চুলায় আমরা একটা ফোড়ন তৈরি করব, আর সেই কারণে চুলায় কিন্তু আমি একটা প্যান গরমে উঠিয়ে দিয়েছি। এই ফোড়নটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ফোড়ন, আর এই ফোড়নের জন্য আমার লাগবে হচ্ছে রসুন এবং পেঁয়াজ। কেউ যদি মনে করেন যে শুকনো মরিচ ফোড়নে ব্যবহার করবেন, তবে সেটাও করতে পারবেন। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দিতে হবে না, জাস্ট পেঁয়াজ এবং রসুন ভাজার জন্য যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল দেবেন। কারণ অনেকেই আছে পায়ায় অনেক বেশি তেল ব্যবহার করেন, সেটা খাওয়া একদমই স্বাস্থ্যসম্মত না। আবার অনেকে তেল অ্যাভয়েড করার জন্য সেই পায়াটা একদম খেতে চান না। তাই আমি পায়া রান্না করার সময় নিজস্ব তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, সব সময় তেল কম দেওয়ার চেষ্টা করি। যখন দেখবেন যে রসুন এবং পেঁয়াজটা এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তখন সেই যে মশলা ছিল সেই মশলা থেকে কিছুটা মশলা ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেই ফোড়নটা আমি পায়ার মধ্যে ঢেলে দেব। এতে করে মশলার একটা এক্সট্রা ফ্লেভার ফোড়নের মধ্যে চলে যায়। আর ফোড়নটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যে পুরো ঘরটা একেবারে মৌ মৌ হয়ে যায়। ফোড়ন দেওয়ার পরে ঢেকে জাস্ট অল্প আছে 5 মিনিট এটাকে রেখে দেওয়ার পরে তারপরে আমরা পরিবেশন করব। আমি ঢেকে রেখে দিচ্ছি এটা 5 মিনিটের জন্য। আর এদিকে আরেকটা চুলায় আমি কিন্তু পরোটা ভাজবো। পরোটা আমি ফ্রোজেন পরোটা, আর এই যে বালিশ পরোটাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এটা কিভাবে বানাতে হবে, কিভাবে ফ্রোজেন করতে হবে, সেটা সমস্ত রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেবো। দেখুন পরোটাটা ফুলে একেবারে কত বড় হয়ে গিয়েছে, একেবারে বালিশের মতো হয়ে গিয়েছে। এই যে বালিশের মতো ফুলে যায় জন্যই কিন্তু এটার নাম হচ্ছে বালিশ পরোটা। একেবারে মাঝারি আঁচে আমাদেরকে অল্প তেলে চেপে চেপে একেবারে লাল লাল করে পরোটা ভাজতে হবে। এই পরোটাটা দেখেই আপনার লোভ হবে। আর এটা এতটা ক্রিস্পি হয় যে আপনি আগে যেভাবে পরোটা বানিয়েছেন সেই পরোটা বানানোর রেসিপিটা আপনার একদম ভুলে যেতে হবে এই পরোটা খাওয়ার পরে। এই পরোটাটা এইভাবে করে বানানোর পরে আপনি ফ্রোজেন করে দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারবেন, কোনো রকমই এটা শক্ত হবে না। আর এইভাবে করে আমি অনেক ফ্রোজেন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি। যখন পরিবেশন করবেন তখন কিন্তু একটু উপর থেকে পায়ার উপর থেকে তেল দিয়ে বাটিতে পরিবেশন করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর দেখেছেন কত সহজ রেসিপি আমি শেয়ার করে দিলাম। অবশ্যই আসছে কোরবানি ঈদে বা যখনই আপনারা পায়া খাবেন তখনই এইভাবে করে পায়া রেসিপি রান্না করে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। যারা চ্যানেল থেকে দেখছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন, তাহলে পরবর্তী রেসিপি আপনার কাছে চলে যাবে। আর প্লিজ রেসিপিগুলো শেয়ার করবেন।